আছেন? আলহামদুলিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিবডি টুডেস ক্লাস। অ্যান্ড আশা করি সবাই ভালো আছেন। সবাই জয়েন করেছে? আচ্ছা, আমরা শুরু করে দেই, দু একজন আসলে জয়েন করবে। আপনাদের একটি হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্ক বলতে একটি টপিক পড়তে বলছিলাম, দেখেছিলেন? প্রবলেমস উইথ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। সবাই কি দেখেছিলেন এটা? শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, এটা দেখেছিলেন? স্টেটমেন্ট স্যার অ্যানালাইসিসের সমস্যাগুলি কি? না স্যার, এটা দেখতে পারি নাই স্যার। আচ্ছা, কেউ দেখেননি? আমি একটা বলি। জি স্যার। এক নাম্বার প্রবলেম ছিল যে আসলে দেয়ার ইজ নো সেট বেঞ্চমার্ক, ডিফাইন্ড বেঞ্চমার্ক। তার মানে আমরা অ্যানালাইসিস করে যে রেজাল্ট পাই, এই রেজাল্ট আসলে কোম্পানিকে ভালো ইন্ডিকেট করে না খারাপ ইন্ডিকেট করে। ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ভালো খারাপ যে ইন্ডিকেট করবে, সেটা করার জন্য তো একটি বেঞ্চমার্ক লাগবে, মানে তুলনা করার জন্য, কম্পেয়ার করার জন্য একটি স্ট্যান্ডার্ড লাগবে। সেটা কার সাথে আমরা তুলনা করব সেটা ভ্যারি করে, এবং এটা ডিফাইন না যে কোনো একটি বিষয়ের সাথে আমরা তুলনা করতে পারি, সেই বেঞ্চমার্ক ইট ইজ নট এস্টাবলিশড। এটি একটি সমস্যা। যেমনি আমরা 15% ROA পেলাম, এখন এটা ভালো না খারাপ এটা কিভাবে বুঝবো? কারোর সাথে তো কম্পেয়ার করতে হবে। তো সেই কম্প্যারিজনের সেই বেঞ্চমার্ক সবসময় ডিফাইন না থাকার এটি একটি সমস্যা। তারপরে আমরা দেখি যে অনেক কোম্পানি অ্যানালাইসিস করে বা অ্যাকাউন্টিং যে মেইনটেইন করে, সেক্ষেত্রে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এটি অনেকে ঠিকমতো ফলো করে না। এর রুলসগুলি ফলো অনেকে করে না, সেটি আরেকটি সমস্যা। কারণ এটি যদি ফলো না করা হয়, সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে মিস রিপ্রেজেন্টেশন হয়। মিস রিপ্রেজেন্টেশন বলতে যে কোম্পানির অ্যাকচুয়াল যে প্রফিট, সেটা হয়তো আমরা বেশি অথবা কম শো করতে পারি, এটি আরেকটি সমস্যা। যেমনি আপনারা অনেকে জানেন যে বাংলাদেশে একটি ইন্স্যুরেন্স কোম্পানি আছে, নাম হলো প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি। এই যে প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি, তারা কি করেছে, রিসেন্ট টাইমে এরকমের একটি ঘটনা ঘটেছে যে তারা যে প্রফিট শো করেছে সেটি অডিট রিপোর্টে তারা সার্টিফাই করেনি, যে অনেক এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে মিস রিপ্রেজেন্টেশন আছে। তারা যে অ্যাসেটগুলি দেখিয়েছে সেগুলি হয়তো বেশি দেখিয়েছে, তারা যে বিভিন্ন রিজার্ভ রেখেছে সেগুলি কেন রেখেছে সেগুলি বলতে পারেনি, তারা যে ম্যানেজমেন্ট পারপাসে অনেক খরচ করেছে, কেন করেছে, কি জন্য, এগুলি তাদের কোনো সদুত্তর দিতে পারেনি। এ কারণে অডিটররা তাদের রিপোর্টে এগুলি বলেছে। অথচ আমরা দেখি প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি, এরা প্রতি বছরই প্রফিট বাড়ছে, এটি শো করছে তারা, এবং এটি আপওয়ার্ড ট্রেন্ড। তাদের নেট প্রফিটের ট্রেন্ড যদি আমরা দেখি, এটি আপওয়ার্ড ট্রেন্ড, কিন্তু এটি ভেতরে তারা হয়তো অনেক মিস রিপ্রেজেন্টেশন করে এই আলটিমেটলি এভাবে তারা শো করছে। এটি কেন করছে? বিকজ শেয়ার মার্কেটের একটি ইম্প্যাক্ট থাকে। সো নেট প্রফিট যদি বাড়তে থাকে, সেক্ষেত্রে তো শেয়ার মার্কেটে তার ইম্প্যাক্ট পড়বে। তো এসব কারণে তারা এই মিস রিপ্রেজেন্টেশন গুলি করে, এবং রিসেন্ট টাইমে আমরা দেখি এরকমের একটি ঘটনা ঘটেছে। তো আমরা কোম্পানিগুলি এরকমের গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এগুলি যদি ফলো না করে, সেক্ষেত্রে অ্যানালাইসিস করেও আমরা যে রেজাল্ট পাই সেটি আসলে ট্রু পিকচারকে রিপ্রেজেন্ট করে না। এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের আরেকটি প্রবলেম, যেটা আমরা এক্সাম্পল হিসেবে প্রগতি ইন্স্যুরেন্সের কথা বললাম। ওকে,
বুঝছেন? জি স্যার। ওকে, ফাইন। তো এরকমের কিছু কিছু প্রবলেম আমরা দেখতে পাই যে কোম্পানি যখন ছোট বড় হয়, লাইন অফ বিজনেস যখন ডিফারেন্ট হয়, তখন কম্পারিজন অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। সো এটি আরেক ধরনের সমস্যা। ফিসকাল ইয়ার এক এক কোম্পানির এক এক রকমের, মানে এক এক সময় ফিসকাল ইয়ার ইজ নট সেম। হ্যাঁ, নরমালি তো ব্যাংকগুলি জানুয়ারি ডিসেম্বর ফাইন। ক্যালকুলেট করে, অন্য কোম্পানিগুলি আবার করে না। জুলাই থেকে জুন করে। দুজনে। সো সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রবলেম গুলা যে মিস রিপোর্টিং হয় স্যার, এগুলা ইনভেস্টিগেট করলে উদ্ধার করা সম্ভব স্যার। ইনভেস্টিগেট করবে তো অডিট ফার্ম। জি স্যার। অডিট ফার্ম যদি ম্যানেজ হয়ে যায়, সেক্ষেত্রে কে করবে? সেই ক্ষেত্রে সমস্যা, কিন্তু মানে যদি সত্যি সত্যি ইনভেস্টিগেট হয়, এগুলা ধরা সম্ভব স্যার। জি জি। এবং অডিটরদের কাছে আসলে সব তথ্যই তো থাকে, তারা জানে যে জি স্যার। কোথায় কোথায় জি স্যার। মিস রিপ্রেজেন্টেশন হয়েছে। তারা জি চাইলে স্যার। এগুলি বলতে পারে। যেমনি এই ইন্স্যুরেন্স প্রগতির কথা বললাম, অডিটররাই বলেছে এটা, কিন্তু তারা যদি না বলতো আমরা তো জানতাম না। জি স্যার। এখন কেন বলছি, হয়তো ম্যানেজ করতে পারে না তাদেরকে, এই জন্য বলে দিয়েছি। স্যার। কিন্তু অনেক কোম্পানির ক্ষেত্রে তো বলে না, সেগুলি আমরা জানতে পারি না আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মাত্র জয়েন করলাম স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছেন তো? জি স্যার, অবশ্যই স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এই এই টপিকের লাস্ট প্যারার মধ্যে কয়েকটি পয়েন্ট করে দেয়া আছে, এখানে কয়েকটি পয়েন্ট পাবেন, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম। তো এটিও দেখবেন সবাই। ডিফারেন্ট ফার্মস আমি শো করছি, এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ফার্মস ইউজ ডিফারেন্ট অ্যাকাউন্টিং প্রসিডিউর। এটা একটি বিষয়, এ কারণে ভ্যারিয়েশন হয়। সেকেন্ডলি, ডিফারেন্ট ফার্মস এন্ড দেয়ার ফিসকাল ইয়ার এট ডিফারেন্ট টাইমস, যেটি বললেন, কামরুল সাহেব বললেন না? সো এটি তো আরেকটি সমস্যা। ফাইনালি, ফর এনি পার্টিকুলার ফার্ম আনইউজুয়াল আর ট্রানজিয়েন্ট ইভেন্টস such as on-time profit from an asset sale may affect financial performance. আপনি হয়তো কোনো পার্টিকুলার ইয়ারে আপনি হিউজ পরিমাণ অ্যাসেট সেল করেছেন, সো ওই বছরে হয়তো প্রফিট অনেক বেশি হলো, দ্যাট ডাজন্ট মিন যে প্রতি বছর এরকমের হবে। বা কোনো বছরে আপনার ইনভেস্টমেন্ট বেশি হয়েছে, এই কারণে আপনি প্রফিট কম হয়েছে, তার মানে সবসময় যে কম হবে বিষয়টি এরকম না। তো এরকমের কিছু প্রবলেম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা দেখি। জওয়ান নাটক দেখতে আসে, আবার সুরভিন দাদি আসে নানি বাড়ি জওয়ান নাটক দেখতে। জওয়ান Okay. এখন কি আছে, সবাই দেখে আসে। আমি মিউট করে দিয়েছি, যে যখন কথা বলবেন আনমিউট করে নেবেন। তো আমরা গত ক্লাসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের বিভিন্ন দিক বা বিভিন্ন ফর্মুলাগুলি আলাপ করেছিলাম। এর মধ্যে হাইলাইট করেছিলাম ডুপন্ট, মনে আছে? ডুপন্ট কি মনে আছে? ডুপন্ট আইডেন্টিটি কে বলতে পারবেন? ডুপন্ট আইডেন্টিটি কে বলতে জি পারবেন? স্যার। ডুপন্ট আইডেন্টিটি পড়েছিলাম না গত ক্লাসে? ডুপন্ট আইডেন্টিটি স্যার কোম্পানি রিটার্ন অন ইকুইটি রিপ্রেজেন্ট করে আর কি। ROE ইকুয়াল টু ফর্মুলাটা কি বলেন? ডুপন্ট ফর্মুলা স্যার এটার ডুপন্ট ফর্মুলা হলো স্যার ROE নেট ইনকাম Divided by total নেট ইনকাম equity. বাই সেলস। নেট ইনকাম বাই ইকুইটি, এটা তো আপনার নরমাল ROE। ডুপন্ট স্যার, আইডেন্টিটি তো এটা না। নেট এর ইনকাম তিনটা পার্ট আছে, নেট ইনকাম সেলস অ্যাসেট আর অ্যাসেট টোটাল লায়াবিলিটি আর কি। প্রফিট মার্জিন, জি, তারপরে সেলস, তারপর সেলস, অ্যাসেট টার্নওভার, তারপর আর asset ইকুইটি turn. মাল্টিপ্লায়ার। ইকুইটি মাল্টিপ্লায়ার। ইকুইটি মাল্টিপ্লায়ার, জি স্যার। ওকে। এই তিনটি মিলেই হলো ডুপন্ট আইডেন্টিটি।
ওকে ফাইন, তাহলে আমরা এবার হাতের কাছে কাগজ কলম আছে তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে বই থাকলে 1 নাম্বার বের করেন প্রবলেম, আর না হলে এখানে দেখেন বই যদি না থাকে। এটা একটি শর্ট প্রবলেম, মুখে মুখেও করা যায়, তো আমরা একটু প্র্যাকটিস করি। এই যে ডুপন আইডেন্টিটি নাম্বার 1, এখানে গিভেন ইনফরমেশন গুলি আগে দেখেন কি কি দেয়া আছে, দেখতে পাচ্ছেন? জি জি স্যার। দেখতে পাচ্ছি If স্যার। Jaris Incorporation has an equity multiplier, তো আপনারা সবাই লিখে নেন EM equal to 1.55, given লিখে EM equal to 1.55। তারপরে আছে টোটাল অ্যাসেট টার্নওভার, তো TAT টোটাল অ্যাসেট টার্নওভার ইকুয়াল টু 1.75, এগুলি দেখে দেখে লিখেন। অ্যান্ড প্রফিট মার্জিন অফ 4.3%, PM প্রফিট মার্জিন 4.3%। দেন হোয়াট ইজ ইটস ROE, এটি সবাই বলতে পারবেন, মুখে মুখেই পারবেন বা ক্যালকুলেটর টিপেও পারবেন। বলেন কত হয়, কিভাবে করব? সবাই পারবো না? জি স্যার, পারবো স্যার। বের করেন। কি করতে হবে বলেন তো? 3টাকে মাল্টিপ্লাই করতে হবে না? স্যার 3টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। কত হয়? 11.66375। গুড, তাহলে তো হয়ে গেল, সবাই পারছেন। সবার আসছে 11.66? জি স্যার। স্যার 5 সিরিজ আছে, তার মানে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। 11.6 জি, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 11.66%, জি আর স্যার। মাল্টিপ্লাই না করলে তো 0.1166, জি স্যার। একই কথা। ওকে, তাহলে আমরা পরেরটা দেখি, নাম্বার 2। একটু প্রশ্ন দেখালে ভালো হতো স্যার। ও আচ্ছা, দেখতে পাচ্ছেন না? না স্যার। না স্যার। তাহলে আবার দিচ্ছি। নাম্বার 2, এবারে তো দেখতে পাচ্ছেন। জি স্যার। এবারেও গিভেন ইনফরমেশন গুলি লিখে নেন সবাই। নাম্বার কোম্পানি, নাম্বার কোম্পানি একটি নাম, নেম অফ দ্য কোম্পানি ইজ নাম্বার কোম্পানি, হ্যাজ আ ডেট ইকুইটি রেশিও of 0.80, return on asset 9.7%, and total equity 7,35,000। এবারে কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য ইকুইটি মাল্টিপ্লায়ার and return on equity, net income, তিনটি বিষয় এখানে বের করতে হবে। তো এই ফার্স্ট হলো ইকুইটি মাল্টিপ্লায়ার EM। EM এর ফর্মুলা কি মনে আছে? আমরা আগে শিখেছিলাম। EM এর বদলে কি লেখা যায় আমরা ওই যে ফর্মুলার মধ্যে শিখেছিলাম, EM equal to 1 plus debt equity ratio, মনে আছে? তাহলে ওটা দিয়ে আমরা EM বের করব,
রিটার্ন অন ইকুইটি ROE ফর্মুলা তো আমরা জানি, আর এর মধ্যেই তো নেট ইনকাম আছে রাইট হ্যান্ড সাইডে ফর্মুলার মধ্যে, সেটি বের করতে হবে। তো আমরা এবার ট্রাই করি। ইএম কত আসে? প্লিজ এখান থেকে যাও। 1.80 ইএম ইকুয়াল টু 1 প্লাস ডিই 1.8, একটি হয়ে গেল। ইএম বের করে ফেললাম। এরপরে ROE ফর্মুলা দুইটা, ডুপন্ট আইডেন্টিটি দুইটা, একটি তো আমরা তিনটা পার্টের যেটি জানি, পিএম, টিএটি আর ইএম। আর এর আগে আরেকটি বের করেছিলাম, মানে সেলস মাল্টিপ্লাই করার আগের স্টেজে, সেটি হলো ROA ইন্টু ইএম, ROA ইন্টু ইএম। তাহলে এই ফর্মুলাটা দিয়েই আমরা বের করতে পারবো। কত আসে বের করেন? 17.46% স্যার ROE। 17.46, গুড। তাহলে আমরা এটিও পারলাম। এবং লাস্ট পার্ট হলো নেট ইনকাম। নেট ইনকাম বের করার জন্য আমরা ROE এর ফর্মুলা ইউজ করব, কিন্তু কোন ফর্মুলাটি ইউজ করব সেটি বলেন। বেসড অন অ্যাভেলেবল ইনফরমেশন আমরা যে ফর্মুলাটি বের করলে নেট ইনকাম বের করা যায় সেটিই আমরা ইউজ করব। কোনটি করব? ROE ইকুয়াল টু তিনটি ফর্মুলা লেখা যায়। স্যার নেট ইনকাম ওইখান থেকে বের করা যায় স্যার। ROE তো আমরা তিন ভাবেই লিখতে পারি। জি স্যার। এর প্রফিট মধ্যে মার্জিন, কোনটি লিখলে আমরা নেট ইনকাম বের করতে পারবো সেটিই লিখব। নেট ইনকাম বাই টোটাল টোটাল ইকুইটি, জি স্যার, এটা দিয়ে বের করবেন। কারণ টোটাল ইকুইটি তো এখানে দেয়া আছে। আছে স্যার, নেট ইনকাম বের করতে হবে হ্যাঁ। আর ওই দেয়া। রাইট, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে বের করতে পারবো। কিন্তু টোটাল ইকুইটি যদি দেয়া না থাকতো তখন আবার কিন্তু আমরা এটা লিখতাম না, অন্য অন্য সূত্র ব্যবহার করতে হবে। অন্যটা ইউজ করতাম। রাইট, ওকে। তাহলে বের করেন কত আসে। স্যার একটু নিচে নামালে আমি উপরে ফর্মুলাটা একটু লিখে নিতাম স্যার, 1 নাম্বার ম্যাথের। ও আচ্ছা, এক নম্বর ম্যাথে ফর্মুলা তো সবগুলো মাল্টিপ্লাই করতে। এক নাম্বার ওই যে তিনটে মাল্টি পিএম ইনটু টিএটি ইনটু ইএম। নেট ইনকাম কত আসে? 128.331 128.331। সবার কি এটা এসছে? জি না স্যার। হলে জি স্যার। মিলিয়ে নেন। না স্যার ঠিকই আছে। এডিট টু অনার এই যে দেখিয়ে দিলাম, এবার মিলিয়ে নেন। এভাবে করেছেন না সবাই? এই যেমনি দেখালাম। জি স্যার, ঠিক আছে। 1.8 আসলো ইএম, তারপরে ROE আসলো 17.46%, আর লাস্টে নেট ইনকাম আসলো 128.331। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। যারা করেছেন ফাইন, না করলেও এখান থেকে দেখে নেন। তো আমরা এবার আসি নেক্সট টপিকে। আজকে
কথাগুলো কিরকম যেন বেজে বেজে যাচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছেন না? স্যার শোনা যাচ্ছে শুনতে আমি পাচ্ছি স্যার। আমি স্পষ্ট শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি শোনা যাচ্ছে স্যার, বোঝা যায় স্যার। স্যার প্রত্যেকদিন যেরকম ক্লিয়ার তাহলে বোধহয় আপনার নেটের সমস্যা, কারণ আমারটা সমস্যা হলে তো কেউই শুনবে না। স্যার এটা কি বইয়ের চ্যাপ্টার 3 এই ম্যাথ গুলো চ্যাপ্টার 3 তে স্যার বইয়ে? জি জি, জি স্যার। চ্যাপ্টার 3 এর প্রবলেম। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে আসি এবার। Payout and retention ratio. Payout ratio বলতে আমরা যেটা বুঝি, the percentage of part of net profit distributed among the shareholders, and that is the dividend. And dividend কত percentage, সেই percentageটাই হলো payout ratio. When how much percentage is paid to the shareholders, সেই percentageটাকেই বলা হচ্ছে এখানে payout ratio. সবাই ডিভিডেন্ড তো আমরা সবাই বুঝি, ডিভিডেন্ড হলো portion of net profit distributed among the shareholders, that is the dividend. এটাকে যদি আমরা পার্সেন্টেজ ফর্মে বলি কত পার্সেন্ট, সেটাকে আমরা বলবো পে আউট রেশিও। পে আউট যত পার্সেন্টেজ পে করা হয় টু দ্য শেয়ার হোল্ডার্স, তো এটাকে বি দিয়ে ইন্ডিকেট করা হয়, বি। অ্যান্ড রিটেনশন রেশিও 1 মাইনাস বি, মানে যেটি ডিস্ট্রিবিউট করা হয় না সেটি হলো রিটেন আর্নিংস। অন্য কথায় যদি আমরা বলি যে রিটেন আর্নিংস দ্য পোর্শন অফ নেট প্রফিট রিটেইনড উইথ দ্য ফার্ম ফর ফার্দার ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রোগ্রেস। সো সেই পার্টটি হলো রিটেনশন বা রিটেন আর্নিংস, এবং এটাকে পার্সেন্টেজ ফর্মে বললে এই পার্সেন্টেজ কি বলা হয়, রিটেনশন রেশিও। তাহলে একটি রেশিও জানলে বাকিটি জানা চাই, কারণ নেট প্রফিটের একটি অংশ শেয়ার হোল্ডারদেরকে দেয়া হয়, সেটিকে আমরা বললাম পে আউট রেশিও। তো এটি যদি হয় 20% ফর এক্সাম্পল, তাহলে 80% কি, রিটেনশন রেশিও। আবার অপোজিট ভাবে বললে, যে আমরা যদি বলি যে 90% রিটেনশন রেশিও, তাহলে পে আউট রেশিও কত, 10%। তার মানে টোটাল নেট প্রফিটটাকে যদি আমরা 100% ধরি বা 1 ধরি, তাহলে যে কোনো একটি পার্সেন্টেজ জানলে আমরা বাকিটা বলতে পারি। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এখন এটি দরকার হবে কখন, যখন আমরা ইন্টারনাল গ্রোথ এন্ড সাস্টেইনেবল গ্রোথ নিয়ে চিন্তা করব। ফার্মের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ইন্টারনাল এবং এক্সটার্নাল ইউজারদের জন্য করা হয়। ইন্টারনালি ফার্মের যারা রয়েছে তারা অ্যানালাইসিস করবে ফর ফার্দার গ্রোথ, ফার্দার এক্সপেনশন, ইনভেস্টমেন্ট, এইসব পারপাস। তো সেক্ষেত্রে গ্রোথ নিয়ে যদি চিন্তা করি আমরা, যে ফার্মের গ্রোথ এটি দুরকম হতে পারে, যে ইন্টারনাল গ্রোথ আর একটি হতে পারে সাস্টেইনেবল গ্রোথ। এখন এই দুটি বিষয় কি, এটি সম্পর্কে আমরা পরিচিত হব। সো ফার্স্ট অফ অল, দ্য ইন্টারনাল গ্রোথ রেট। এখানে ডেফিনিশন সবাই দেখতে পাচ্ছেন। স্যার এটা কি চ্যাপ্টার 3 স্যার? হ্যাঁ, ওখানে বই থাকলে বই আছে, ওই ডুপন্টের পরে পেজ আগান, ওখানে পরেই পাবেন। পরে পাবো স্যার। The internal growth rate, internal growth rate টা কি? The internal growth rate tells us how much the firm can grow assets using retained earnings as the only source of financing. আমরা এর আগে যে কথাটি বললাম, যে রিটেন আর্নিংস যেই পার্টটি ডিস্ট্রিবিউটেড না, সেটাই তো রিটেন আর্নিংস। এটি কেন রিটেন করা হয়, মানে এটি হোল্ড আপ করা হয় কেন? কোম্পানি ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য। ফার্দার ইনভেস্টমেন্ট, তার মানে এই টাকাটি কোম্পানির
ফাইন্যান্সিং এ যখন ইউজ হয় সেই সোর্সটিকে আমরা বলবো কোম্পানির ইন্টারনাল সোর্স। ইন্টারনাল সোর্স অফ ফাইন্যান্সিং মানে বাইরে থেকে লোন নিলাম না, অথবা কোনো নিজের শেয়ার অর্থ ইস্যু নিজে করলাম না, ফাইন্যান্স করলেন। যে কোনো শেয়ার ইস্যু করলাম না, কোনো লোন নিলাম না বা ডেট ফাইন্যান্স করলাম না। কিভাবে পেলাম টাকাটি? ইট ইজ দ্য Return earnings। ইন্টারনাল সোর্স অফ দ্য ফার্ম। এবং এই ইন্টারনাল সোর্স ইউজ করে আমরা কোম্পানিকে কতটা গ্রোথ এনশিওর করতে পারি, সেই গ্রোথ রেটটিকে বলা হয় ইন্টারনাল গ্রোথ রেট। ইউ গট দ্য পয়েন্ট? জি স্যার। ইন্টারনাল গ্রোথ রেট কোনটি? দ্য রিটার্ন ম্যাক্সিমাম আর্নিংস গ্রোথ ব্যবহার রেট, করে the maximum growth rate তাহলে that can ফান্ডার be এক্সাম্পল কি দেবো? ensured by using the internal source of financing. ইন্টারনাল সোর্স ইউজ করে আমরা ম্যাক্সিমাম কত গ্রোথ এনশিওর করতে পারি, সেটি হলো ইন্টারনাল গ্রোথ রেট। ওকে, জি স্যার। তাহলে সেটি আমরা কিভাবে বের করতে পারবো? এই ফর্মুলা ইউজ করে আমরা ইন্টারনাল গ্রোথ রেট বের করতে পারবো। এজন্য আমাদের কয়েকটি বিষয় জানতে হবে। ROA এবং বি মানে কি? বি মানে স্যার ওই যে ডিভিডেন্ড পে আউট রেশিও। ডিভিডেন্ড পেয়ার রেশিও। ওকে, তাহলে ROA যদি আমরা জানতে পারি, ROA ফর্মুলা কি মনে আছে তো? রিটার্ন অন রিটার্ন অন অ্যাসেট। ROA রিটার্ন অন অ্যাসেট, সেটা ফর্মুলাটা কি, কিভাবে বের করে? নিট ইনকাম বাই অ্যাসেট। নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট। ওকে, তাহলে এই ROA এবং যদি আমরা পে আউট রেশিও জানি, সেক্ষেত্রে আমরা ইন্টারনাল গ্রোথ রেট বের করতে পারবো। বের করতে পারবো। জি স্যার। তাহলে এখানে বের করি আমরা ROA into B divided by 1 minus ROA into B ইনটু বি। শুধু মনে রাখতে হবে উপরে নিচে ROA into B আছে, নিচে 1 minus খালি 1 মাইনাস আর ও এন এটি আছে। ফর্মুলাটা শুধু মনে রাখতে হবে জি, স্যার। জি, মনে রাখার জন্য যে উপরে নিচে সেম, শুধু নিচে 1 মাইনাস শুরুতে। জি স্যার। এভাবে মনে রাখবেন ইন্টারনাল গ্রোথ রেট। আচ্ছা, তাহলে এখানে ভ্যালুগুলি দেয়া আছে, এটি পুট করে আমরা রেটটি পেয়ে যাব। তার মানে ROA কত, বি কত, এটা জানলে আমরা বের করতে পারি। জি স্যার। এরপরে আমরা জানবো সাস্টেইনেবল গ্রোথ রেট। সাস্টেইনেবল গ্রোথ রেটটা কি? এক্ষেত্রে বলা হলো যে আমরা ইন্টারনাল ফাইন্যান্সিং ইউজ করব, সাথে আমরা এক্সটার্নাল ফাইন্যান্সিং এর মধ্যে ডেট নিব, মানে শেয়ার ইস্যু করব না, আমরা ডেট ঋণ ফাইন্যান্স নিব স্যার। জি ঋণ নিব লোন স্যার, নিব, লোন বা ডেট ফাইন্যান্স করব। কিন্তু ডেট ফাইন্যান্স কত করব, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে ডেট ইকুইটি রেশিওতে যাতে কোনো চেঞ্জ না আসে। কনস্ট্যান্ট ডেট রেশিও মানে আগে যে রেশিওটি আমাদের ছিল, সেই রেশিওটি মেনটেন করে আমরা ডেট ফাইন্যান্স যতটুকু করা যায় ততটুকু করব, করে কোম্পানির কতটুকু ডেভেলপ গ্রোথ ইনশিওর করতে পারি, দ্যাট ইজ দ্য সাস্টেইনেবল গ্রোথ রেট। এখন কনস্ট্যান্ট ডেট রেশিও কিভাবে মেনটেন করব? আচ্ছা, মনে করেন আগে আমাদের ছিল 50-50, তার মানে কি 50 লাখ ডেট আর 50 লাখ ইকুইটি, তাহলে রেশিও কি হয়? কত? 50 লাখ ডেট আর 50 লাখ ইকুইটি, তার মানে কি 50-50 না? জি স্যার। জি, মানে 1:1। এখন আমরা যদি আরো ফাইন্যান্স করতে চাই ডেট ফাইন্যান্সিং, তার মানে এই যে 50, এই 50 এটা তো বেড়ে যাবে, এটা বেড়ে যাবে না? জি স্যার। ডেট ফাইন্যান্স করলে আমরা 50 থেকে মনে করেন 60 নিলাম, মানে আরো 10 লাখ লোন নিলাম, তাহলে তো 60 লাখ হয়ে গেল, আর ইকুইটি তো 50 আছে, তখন কি আমাদের রেশিও সেম থাকবে? ঠিক আছে। চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আবার কন্ডিশন দিয়ে দিল যে মেইনটেইন আ কনস্ট্যান্ট ডেট রেশিও। তাহলে কিভাবে আমরা রেশিওটাকে কনস্ট্যান্ট রাখবো এভাবে যে আমরা দেখব যে কোম্পানি মনে করেন প্রফিট করে একটি পার্ট সে রিটেইন করলো, বাকি পার্টটা সে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিল। যে পার্টটি সে রিটেইন করলো
তাহলে নেট ইনকামের যে পার্টটি রিটেইন করা হয় এটা ব্যালেন্স শিটের কোথায় যায়? তো আগে বলেন স্যার, বুঝিনি। রিটেইন আর্নিংস ব্যালেন্স শিটের কোথায় ট্রিটমেন্ট দেয়া হয়? অ্যাসেট সাইডে না লায়াবিলিটি সাইডে, বা স্পেসিফিক কোথায়? লাইব্রেরি স্যার, স্যার লায়াবিলিটি সাইডের কোন জায়গায়? স্যার ওনার সিকিউরিটির ওনার সাথে সিকিউরিটি Liability ওনার্স ইকুইটির মালিকের সাথে, সত্ত্ব। বিকজ আমরা জানি যে রেভিনিউ বাড়লে বা প্রফিট বাড়লে এটি কোম্পানির ইকুইটি বাড়ে। জি স্যার তাহলে আমরা ধরে নিলাম এবছরের কোম্পানির প্রফিট হলো 10 লাখ টাকা, আর মানে 20 লাখ হলো, এবং সে ডিভিডেন্ড দিয়ে থাকলো তার রিটেন আর্নিংস হিসেবে 10 লাখ। ওকে, জি স্যার তাহলে এই 10 লাখ টাকা কোম্পানির ইকুইটি আগে যা ছিল তার সাথে অ্যাড হবে। জি স্যার তো ওই এক্সাম্পলে খেয়াল করি, ওখানে বলেছিলাম আমরা 50 লাখ ইকুইটি, জি স্যার তাহলে 50 লাখের সাথে 10 লাখ ইকুইটি অ্যাড 10 হলো, লাখ প্লাস হলো। কত হলো? ইকুইটি Plus বেড়ে হলো। গেল না? জি স্যার এখন যদি আমরা আগে ডেট তো ছিল 50 লাখ, 10 লাখ বাড়াতে এখন পারবো 10 লাখ আবার লোন নিলাম, তাহলে কত হয়? আর রেশিও 60 লাখ। স্যার। রেশিও ঠিক থাকলো না? জি স্যার তাহলে রেশিও ঠিক রাখলাম, আবার ডেট ফাইন্যান্সিং করলাম, তাহলে তো আমার ডেট ইকুইটি রেশিও সেম থাকলো। তাহলে জি স্যার। এটা করে আমরা যদি লোনটা না নিতাম তাহলেও আমার ক্যাপিটাল তো বাড়তো, জি স্যার এবং সেই গ্রোথ রেটকে আমরা বলতাম কি? ইন্টারনাল গ্রোথ রেট। জি স্যার আর এই রেশিওকে ঠিক রেখে আমরা যদি ফাইন্যান্স করি, ডেট ফাইন্যান্সিং, তাহলে আমাদের Sustainable. আমাদের ক্যাপিটাল আরো বেড়ে যাচ্ছে, ফাইন্যান্সিং এর অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, রেট গ্রোথ রেটটাও আমাদের বেড়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের ডেট রেশিও ফিক্সড থাকে, কনস্ট্যান্ট থাকে, এবং এই কত পার্সেন্টেজ আমরা গ্রোথ এনশিওর করতে পারি এভাবে, সেই রেটটাকে বলা হয় সাস্টেইনেবল গ্রোথ রেট। এখন এটি আমরা রেটটা কিভাবে পেতে পারি ফর্মুলা আকারে? সাস্টেইনেবল গ্রোথ রেট ইকুয়াল টু ROE ইনটু B। তার মানে আগে ছিল ইন্টারনালের ক্ষেত্রে ফর্মুলায় কি ছিল? আর ও এ আচ্ছা, ROS ছিল। তাহলে মনে রাখতে হবে ইন্টারনালের ক্ষেত্রে ROA, আর সাস্টেইনেবলের ক্ষেত্রে ROE ROE, এইটি দিয়ে বের করা যায় পার্সেন্টেজ। আর বাকি তো সব একই রকম ফর্মুলাটা, ঠিক আছে? তাহলে এটি হলো আমাদের সাস্টেইনেবল গ্রোথ রেট বের করার ফর্মুলা। তার মানে এখানে এক্সাম্পলে আমরা কত 8.41% আসলো। তার মানে কি? তার মানে আমরা যদি ওই ইন্টারনাল 10 লাখ টাকা আমরা ইউজ করি, প্লাস এক্সটার্নাল আমরা আরো 10 লাখ লোন নেই, ডেট ইকুইটি রেশিও ফিক্সড থাকে একদিকে, অন্যদিকে কোম্পানির ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়ে, যেহেতু ফাইন্যান্সিং হলো, তার নতুন করে ক্যাপিটাল বাড়লো, এবং এর মাধ্যমে কোম্পানির ম্যাক্সিমাম গ্রোথ কত পার্সেন্টেজ হবে? 8.41%। তো এরকমের আমরা কোম্পানির গ্রোথ এনশিওর করতে পারি, তো ক্যালকুলেট করে আমরা বের করতে পারি। আবার যদি উল্টা দিকে চিন্তা করি, যে কোম্পানি চাচ্ছে 10% গ্রোথ, সাস্টেইনেবল গ্রোথ এনশিওর করতে, তাহলে এই 10% করার জন্য তার কি পরিমাণ ROA দরকার, কি পরিমাণ ROE দরকার, সেটি সে বের করতে পারে। এবং এই ROA বা এই ROE এনশিওর করার জন্য তার কি পরিমাণ সেলস দরকার, সেটি বের করা যায়। বের করে কোম্পানির ফার্দার ইনভেস্টমেন্ট কতটুকু দরকার, এক্সটার্নাল ফাইন্যান্সিং কতটুকু দরকার, এই প্ল্যানিংগুলি তখন আমরা সহজে করতে পারি। ইউ গট দি পয়েন্ট? Yes, sir. গ্রোথ ডিটারমিনেন্টস, কোম্পানির গ্রোথ এনশিওর করার কথা আমরা বলছি, ইন্টারনাল গ্রোথ রেট, সাস্টেইনেবল গ্রোথ রেট। তো এটা এনশিওর করার জন্য ডিটারমিনেন্টস মানে কোন কোন বিষয়গুলি আমাদের এনশিওর করতে হবে, তার মধ্যে নাম্বার 1 হলো প্রফিট মার্জিন। প্রফিট মার্জিনকে এনশিওর করতে হবে। টোটাল অ্যাসেট টার্নওভার, যেটি অ্যাসেট ইউজ এফিশিয়েন্সি ইন্ডিকেট করে, এটাকে আমাদের ধরে রাখতে হবে, বাড়াতে হবে। ফাইন্যান্সিয়াল লিভারেজ, লিভারেজ মানে কি আগে বলেছিলাম আমরা, চয়েস অফ অপটিমাল ডেট রেশিও। ডিভিডেন্ড পলিসি, ডিভিডেন্ড পলিসি বলতে কি বোঝায়? হাউ মাচ টু পে টু দ্য শেয়ার হোল্ডার ভার্সেস রিইনভেস্টিং ইন দ্য ফার্ম।
তো এই বিষয়গুলির মাধ্যমে আমরা গ্রোথ ইনশিওর করতে পারি। দিস আর দ্য ডিটারমিনান্টস, তার মানে এই জায়গাগুলি বা দিস আর দ্য ফ্যাক্টরস where the company or the financial manager need to focus, or these are the focus point to ensure the growth of the firm. এটি বইয়ের পেজ দেখেন, এই বইয়ে আছে সরাসরি এটি। স্যার পেজ নাম্বারটা এটা? এটা টেবিল 3.7 দেখেন। আমরা এখানে একটু ক্লারিফাই করি, আমরা বোধহয় ওখানে বিটা কি বলছিলাম আমরা ওখানে? পেব্যাক রেশিও স্যার, পে আউট রেশিও। পে আউট না, এটা হলো Dividend payout উল্টাটা ratio, বলছিলাম, DP উল্টাটা বলা হয়েছে, উল্টাটা। ডিভিডেন্ড পে আউট payout তো rate। পে আউট তো একটা, আর একটা হলো রিটেনশন, দুইটা রেশিও তো এখানে। জি বি দিয়ে আমরা এটাকে বলা হয় প্লোব্যাক। এই যে বি ইকুয়াল টু দেখেন প্লোব্যাক অথবা Retention। রিটেনশন। রেশিও। এটা বি সিম্বলের মানে হলো প্লোব্যাক অথবা রিটেনশন। এটা একটু আবার ক্লারিফাই করলাম, এটা মনে রাখবেন। আর অন থেকে বি যখন মাইনাস করব তখন কি হবে? বাকিটা হবে, মানে দুইটা মিলে হলো 1। দুইটা বলতে কি? রিটেনশন আর পে আউট। জি রিটেনশন এন্ড পে আউট মিলে হলো 1। এখন অন থেকে যদি আমরা ডিভিডেন্ড পে আউট রেশিও বাদ দেই তাহলে পাবো রিটেনশন জি, রেশিও। এটা মনে রাখতে হবে। তার মানে যে কোনো একটা রেশিও যদি আমরা বলতে পারি বা পেয়ে যাই, বাকিটা আমরা সহজেই বের করতে পারবো। স্যার। এখানে যা পড়লাম ফর্মুলাটি এখানে দেয়া আছে বইয়ের পেজেটি। তো এখানে সবগুলির মিনিং দেয়া আছে, কিভাবে বি বের করে, কিভাবে ডিভিডেন্ড পে আউট রেশিও বের করে, এখানে দেয়া আছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা এই যে ভ্যালুয়েশন করি অথবা এই যে অ্যানালাইসিস করি, এই অ্যানালাইসিস করার জন্য আমরা কাদের জন্য করি? এক কথা হলো ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজার কারা? ইন্টারনাল আর এক্সটার্নাল। ইন্টারনাল কারা আর এক্সটার্নাল কারা? Internal performance evaluation, planning for the future, the creditor suppliers. জি, তার মানে আমরা এখান থেকে এক্সটার্নাল কারা? Creditors, সাপ্লায়ার্স। ক্রেডিটর কারা? যারা লোন দেয়, যারা লোন দেয়, ফর এক্সাম্পল ব্যাংক or non-bank financial institutions. আর সাপ্লায়ার কারা? স্যার লোন নেওয়ার সময় যারা ফাইনান্সিয়াল যারা শো করে স্যার ফাইনান্সিয়াল স্টেটমেন্ট, বড়োয়ার। সাপ্লায়ার বলতে যাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট কিনে থাকি বাকিতে। জি স্যার। এখন পেয়েবল। জি, তারা হলো সাপ্লায়ার। তুমি একটু হ্যালো বলবা? বলো, বলে যাও। হ্যাঁ, কেমন আছো তুমি? দেখি ও ও চলে আসছে হ্যালো বলতে। আচ্ছা হ্যালো বলে যাও। আপনার মতন চেহারা হয়েছে স্যার। চেহারা তো একদম আপনার মতন, সেম। মাশাআল্লাহ বলো। তুমি একটু হ্যালো বলে সবাইকে টাটা দিয়ে যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলো ওয়ালাইকুম আসসালাম বলতে পারবা? ভালো আছো তুমি? ওয়ালাইকুম ভালো আছো তুমি?
তোমার নামটা বলো তো, তোমার নামটা বলো, নাম কি বলতে পারবা? নামটা বলো। বলো আবার। হুসাইন। এই তো বলতে পারছো, গুড, অনেক সুন্দর করে বলতে পারছো তুমি। একটু বলতে পারে আর কি। স্যার বয়স কতদিন স্যার? বয়স 2.5 বছর। আচ্ছা এবার যাও আর তুমি। স্যার তো আমারটা 2.5 actually বছর স্যার, আমারটা 2.5 বছর। তারা আচ্ছা। এটা দরজা লাগাই রাখছি স্যার, দরজা তো মারামারি করতেছে। তারা অ্যাকচুয়ালি স্যার আপনার জি অ্যাকচুয়ালি না, হ্যাঁ অ্যাকচুয়ালি। এখন তুমি যাও। হুম। ওই যে দেখুন আমরা ক্লাস নিচ্ছি তো, কি করছি আমি? হ্যালো বলে দিচ্ছি এখন যাও। তো আমরা যেটা বলছিলাম, ক্রেডিটর, সাপ্লায়ার্স এন্ড কাস্টমার্স। কাস্টমার তো আমরা বুঝি, তাই না? তো জি স্যার। কোম্পানির সব 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 গ্রুপকে এক কথায় কি বলে? স্টেক হোল্ডার্স। সব গ্রুপকে এক কথায় বলে স্টেক হোল্ডার্স, মানে দ্য পার্টি কনসার্ন or who has interest in the firm. সকল পার্টিকে এক কথায় বলে স্টেক হোল্ডার্স। এটা ইন্টারনাল ইউজার্স অথবা এক্সটার্নাল ইউজার্স, সবাই কি এক কথায় আমরা কি বলবো? স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার্স। তো এর মধ্যে ক্রেডিটরস, সাপ্লায়ার্স, কাস্টমার্স, ইন্টারনাল ইউজার্স, এমপ্লয়িজ যাই বলি সবাই হলো স্টেক হোল্ডার্স। আর শুধু স্টক হোল্ডার বলতে হোল্ডারকে বোঝায়, শেয়ার হোল্ডার বলতে শুধু স্টক হোল্ডার, আর স্টেক হোল্ডার বলতে অল পার্টি কনসার্ন হু হ্যাভ ইন্টারেস্ট ইন দ্য ফার্ম। বেঞ্চমার্ক তো বুঝেন সবাই। বেঞ্চমার্ক মানে কি? এটা ইন্ডিকেটর। ইন্ডিকেটর বেঞ্চমার্ক হলো যার সাথে আমরা কম্পেয়ার করার যে স্ট্যান্ডার্ড, যার সাথে আমরা কম্পেয়ার করার জন্য বেসিস হিসেবে যাকে নেই। যেমনি আমরা ওই যে ডিএসসি এর ক্ষেত্রে আমাদের বেঞ্চমার্ক ইন্ডেক্স কোনটাকে বলি? ডিএসসি এক্স। তেমনি এর সাথে আমরা কম্পেয়ার করে আমরা বুঝতে পারি যে শেয়ার প্রাইস বাড়লো কমলো কিনা, ওটা দিয়ে আমরা বুঝতে পারি। তুমি এখন চলে যাও, আমি ক্লাস নিচ্ছি তো। তো বেঞ্চমার্ক টুকু যেখান থেকে এতটুকু জানলেই চলবে আমাদের বেঞ্চমার্ক কি। আর বাকিটা তো আমাদের এক্সাম্পল, এখানে এগুলি তো আমরা ম্যাথ বই থেকে করেছি। তাহলে আমরা মোটামুটি যে টপিকগুলি কভার করলাম এটা 3rd চ্যাপ্টারের। একটু যদি বলি কি কি পড়লাম আমরা 3rd চ্যাপ্টারে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। অ্যানালাইসিস বলতে কি বোঝায়, ডেফিনিশন। তারপরে একটু আমরা ধীরে ধীরে বললে ভালো হয়। জি জি স্যার, পড়েন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর ডেফিনিশন। তারপরে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের টুলস এর মধ্যে রেশিও অ্যানালাইসিস। তারপরে আমরা পড়েছি ডুপন্ট আইডেন্টিটি। ডুপন্ট আইডেন্টিটিকে আমরা ডিটেইলসে পড়েছি। আর রেশিও অ্যানালাইসিসের বিভিন্ন ক্যাটাগরির রেশিওগুলি আমরা জেনেছি। তারপরে প্রবলেমস উইথ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তারপরে আর লাস্টে আমরা কি পড়লাম? ইন্টারনাল গ্রোথ রেট, সাস্টেনেবল গ্রোথ রেট। ওকে জি স্যার। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট কি দিয়ে দিবেন স্যার আজকে? 1 মিনিট হোল্ড করেন, আমি একটু আচ্ছা ঠিক আছে।
আকরাম ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি, পরীক্ষা কেমন প্রিপারেশন নিলেন বলেন? কিছুই পড়ি নাই, স্যার পড়াইতেছে শুনতেছি, খাতায় দুই একটা জিনিস লিখে রাখি এই। আপনারা তো এ প্লাস পাওয়ার স্টুডেন্ট সব। ভাই ভাই হ্যাঁ ভাই আচ্ছা অ্যাসাইনমেন্ট মিড টার্মের পরে দেই, সময় আছে তো, অসুবিধা কি? জি জি না, আচ্ছা, এই যে মিড টার্মের যে সাথেই তো অ্যাসাইনমেন্ট। আলাদা আলাদা করে না দিলে সমস্যা নাই, স্যার তো একবারে অ্যাসাইনমেন্ট নিয়ে নেয়, আগে যেরকম ক্লাসে করছে বুঝলেন না? অ্যাসাইনমেন্ট মিড টার্মের পরে দেই, কারণ সব ক্লাস আপনাদের চাপ হয়ে যায়। আর না, হঠাৎ এখন স্যারের সাথে আলাপ করতে হবে এটা। বইয়ের সফট কপিটা কি দেওয়া যাবে? বইয়ের সফট কপিটা স্যার মিড টার্মের পরে একবারে বড় করে নিয়ে নিল, এক অ্যাসাইনমেন্টই হয়ে গেল বুঝলেন না? এখন অ্যাসাইনমেন্ট দিলে আবার ফাইনাল অ্যাসাইনমেন্ট দিতে হবে। ফাইনালে তো দিতে হবে। 30 মার্কসের ভিতরে 15 মার্কস অ্যাসাইনমেন্ট, 15 মার্কস আপনার ভাইবা। এই 15 মার্কস স্যার মিড টার্মের পরে কেমনে নিবে? হয়তো 2-1 দিন লেট করতে পারে স্যার। স্যারের তো আবার রেজাল্ট পাবলিশ করতে হবে না? আর আচ্ছা দেখ আকরাম ভাই, সমস্যা নাই, যাই হোক স্যার কি বলে দেখি। সেটাই। পরীক্ষার পরে দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, ভালো হয়, ভাইবার পরে হইলে একটু ভালো। এটাই ভাইবার পরে এক দুই ভাইবাটা দিন পরে দিলাম, হলে তারপরে ধীরে আসতে দিয়ে করেন। দিলাম অ্যাসাইনমেন্ট। আকরাম ভাই ভাইবার 2 দিন পরে দিয়ে দিলাম আমরা। হ্যাঁ ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হলে ভালো হয় আর কি, ঠিক আছে, এটা ভালো হয়। কারণ আমাদের 4টা অ্যাসাইনমেন্ট তাহলে করতে হবে এই একটা। প্রত্যেকটার অ্যাসাইনমেন্ট করতে গেলে ভাইবার জন্য একদম পড়াশোনা ভাই। করা সম্ভব হয় না। না, ওইটাই আমি ওইটাই করছি স্যার, ভাইবার জন্য যা পড়বো না ওইটাই দাদা অ্যাসাইনমেন্টের অর্ধেক কাজ হয়ে যাবে, তখন আমরা কামরুল ভাই আমাদের হ্যাঁ। কামরুল ভাই কি ভাই। বলে? কামরুল ভাই কামরুল ভাই কি বলে? আপনার কাছে বইয়ের সফট কপিটা আছে ভাই? না না, আমার কাছে স্যার যেটা চ্যাট বক্সে দিছিল এইটা, মেইল করতে পারি, মেইলে যাইতে পারি। শরীফ ভাই দেখেন তো, চেক করেন, হ্যাঁ আমি মেল মেইলটা চেক পাইছি। করেন, হ্যাঁ মেল পাইছি আমি। তাইলে এটা দিয়ে দেন ইয়াতে না এটা সবাই। কাকে কাকে দিব বলেন? ভাই আমার গ্রুপে mail, শরীফ ভাই। গ্রুপে মেল গুলো দেওয়া ছিল ভাই। মেইল গুলো বলে দেন শরীফ ভাই। শরীফ ভাই, আমি মেহেদী হাসান ভাইয়া। জি আচ্ছা ভাইয়া, মেল ভাই আকরাম ভাই কেমন আমি আছেন কি মেইল ভাইয়া? অ্যাড্রেস দেবো? আমি ভালো আছি ভাইয়া। ভাই আপনার ভিডিওটা অন না একটু শেয়ারটা দেখতে হলে ভালো লাগতো ভাইয়া। ভাই আমি অসুস্থ, ঠিক আছে ভাইয়া, শুয়ে আছি ভাই। সমস্যা কি নাই। শরীফ ভাই, আমার মেল অ্যাড্রেস আচ্ছা মেলগুলো বলেন, শেষ হয়ে যায়। মেল বলেন, মেল ভাই। কার কাকে দিতে হবে বলেন। ভাই ভাই মেইল অ্যাড্রেস দিচ্ছি ভাই, একটু দেখেন এই যে মুখে বলেন, আমি টাইপ করব, বলেন। একে আরে দাঁড়ান শামিম, SHAHIN দাঁড়ান 1 মিনিট। ভাই গ্রুপ বক্স ইনবক্সে দিয়ে দেন। SHAHINMAHMUAD 2220@gmail.com। জি 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 আর বলেন, আরেকজন বলেন। মিস্টার এমডি, তারপর হলো ROBIUKABIR রবি কবির 11 Gmail. কবির না ভাই, রবিউল কবির, ROBIUL। রবি ভাই কি আছেন নাকি? আপনি রবিউল কবির? আচ্ছা জি জি এল আছে। আচ্ছা ভাই, আমারটা নেন। ওটা কি ওকে, দিবেন? ওয়েলকাম ব্যাক। জি স্যার। আচ্ছা শরীফ ভাই, ক্লাস শেষে আমার মেলটা দিব আপনাকে। তো আমরা যে টপিকগুলি বললাম সবগুলি বলা হয়েছে না? লাস্টে বলেছি ইন্টারনাল গ্রোথ রেট আর এক্সটার্নাল গ্রোথ রেট। ইন্টারনাল গ্রোথ রেট, সাস্টেইনেবল গ্রোথ রেট। আর যেটি আমরা এখানে দেখাচ্ছি এই পয়েন্টগুলি আমরা পড়েছিলাম। পোর্টফোলিও মার্জিন, জি, স্যার এটা একটু স্যার ক্লিয়ার বোঝা যাচ্ছে না স্যার, একটু সুন্দর করে। ডিভিডেন্ড পলিসি, ফাইনান্সিয়াল পলিসি, টোটাল এটা স্যার কিসের অধীনে স্যার? 4 ফ্যাক্টরস, এই যে 4 ফ্যাক্টরস। কোশ্চেনটা কি স্যার? সাস্টেইনেবল গ্রোথ রেট ডিপেন্ড করে এই 4 ফ্যাক্টরস। What are the 4 factors on which sustainable growth rate depends? স্যার আপনার এই যে ক্লাসের যে স্লাইডগুলি, এগুলি কি স্যার আমাদের কি দেওয়া যায় একটু মেল করে? এটা তো সব বইয়ের। বই থেকে তো বের করছেন আর কি, আপনি ওই পড়ানোর আমাদের একটু ওইখানে সব নাই, ওইটা দিলে ওইটা অনলাইনে আছে, ওইটা আমি নিজে তৈরি করিনি। এটা তো ওইটা পাওয়ারপয়েন্টে তৈরি করা স্যার। হ্যাঁ, ওখানে ওইগুলি অনলাইনে আছে, আমি জাস্ট ওখান থেকে বইয়ের যে পার্টটি দেখানো দরকার সেটা দেখিয়েছি। দেয়া যাবে, কিন্তু ওখানে তো তেমন কিছু উপকারের নাই। স্যার আমাদের কাছে লাস্ট ক্লাস মিড টার্মের আগের, জি স্যার। মিড টার্মের আগের, হ্যাঁ আজকে লাস্ট ক্লাস। আমরা এই জন্য একটু অন্যগুলি চ্যাপ্টারও রিভিউ করব। স্যার
জি স্যার, এখন রিভিউ দিয়ে দিলেই ভালো হয় স্যার। চ্যাপ্টার গুলিও রিভিউ করব, তার আগে এই চ্যাপ্টার ক্লিয়ার কিনা দেখেন। চ্যাপ্টার 1 থেকে জি স্যার। যা যা আমরা পড়েছি সেগুলি সবার কাছে ক্লিয়ার কিনা। আর একটু চ্যাপ্টার 1 থেকে একটু আস্তে আস্তে বললে ভালো হয় স্যার রিভিউ। প্রফিট চ্যাপ্টার, মার্জিন আচ্ছা স্লাইড একজনে চাইলেন, এটা দিয়ে দিলাম, কিন্তু এখান থেকে সব লাগবে না, ওই যে চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি। জি স্যার। আচ্ছা তাহলে ফার্স্ট স্যার আমরা চ্যাপ্টার থেকে সবকিছু গ্রুপে শেয়ার করলে সবাই ভালো হয় স্যার, সবকিছু গ্রুপ থেকে সবাই নিয়ে নিতে পারে। মানে ক্লাস শেষে মেসেঞ্জার যে গ্রুপটা আছে এখানে আমরা সবাই অ্যাক্টিভ থাকি আর কি। হুম, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, একটু কনফিউজ। কে বলছেন? কবির সাহেব। জি স্যার, স্যার আমার মানে কোশ্চেনটা হচ্ছে যে মানে শেয়ার নিয়ে, যেমন ব্যাংকের যে শেয়ার হোল্ডার যারা, জি সাপোজ যারা ডিরেক্টর, তাদের শেয়ার হোল্ডার আর আমরা যারা সাপোজ কোন একটা ব্যাংকে শেয়ার কিনি, এই শেয়ার হোল্ডারদের ভিতরে পার্থক্য কি, এটা একটু জানতে চাচ্ছিলাম। ডিরেক্টর, শেয়ার হোল্ডার যারা আর জেনারেল, এটা জি জি জি। দেখে স্যার, কারো পরিমাণ বেশি কারো কম, এই তো? আর কম। সবাই এক কথায় পরিচয় হলো সবাই শেয়ার হোল্ডার এবং সবাই কোম্পানির ওনার। একটা বিষয় হলো তারা ডিরেক্টর, তারা কোম্পানি পরিচালনার সাথে আছেন এবং তাদের একটি সার্টেন পার্সেন্টেজ তাদের বাধ্যবাধকতা আছে যে কতটুকু তাদের শেয়ার হোল্ড করতে হবে। আর জেনারেল শেয়ার হোল্ডার হিসেবে আপনার সেটি নাই, আপনি চাইলে বিক্রি করে দিলেন পুরোটাই, আপনি আর শেয়ার হোল্ডার থাকবেন না, তো সেখানে আপনার ইচ্ছে, কিন্তু তাদের একটি মিনিমাম পার্সেন্টেজ শেয়ার তাদের হোল্ড করতেই হবে, এটা ডিএসসি রুলস এর মধ্যে একটি বাধ্যবাধকতা তাদের আছে। কিন্তু ডিরেক্টর যারা তাদেরকে তো মানে আমি যতটুকু আমার জানা আছে, মানে আমি যতটুকু জানি যে মিনিমাম 25 কোটি টাকা মনে হয় যে বাংলাদেশ ব্যাংকে দেখাতে হবে বা ডিপোজিট করতে হবে, এরকম কিছু একটা আছে। 51% শেয়ার কিনতে হয় স্যার। না সেটা তো শেয়ার কিনা, 25 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে দিবেন কি হিসাবে? ওটা কি মানে হয়তো কোম্পানি ফরমেশনের ওই সময়ের কথা বলতেছেন আপনি? ট্রেড অফ ক্যাপিটাল হ্যাঁ, এটা হতে পারে। হ্যাঁ, তো ওই সময়ের কথা হয়তো বলছেন, কারণ কোম্পানি তো তাদের মাধ্যমেই তো কোম্পানি শুরু হয়, তো শুরুটা তারাই কোম্পানির রেজিস্ট্রেশন নেয়, শুরুর দিকে তারাই থাকে, তো সেক্ষেত্রে ওই সিকিউরিটি মানি ওইগুলির কথা হয়তো আপনি বলছেন। যেমনি একটা শেয়ারের দাম বাড়া কমা এটা কিসের উপর ডিপেন্ড করে? কোম্পানির প্রফিট। শেয়ার দাম বাড়া কমা এগুলি তো অনেক ফ্যাক্টর রয়েছে, এরকমের তো আসলে স্পেসিফাই করা যাবে না। থিওরিটিক্যাল কিছু বিষয় আছে আর প্র্যাকটিক্যাল কিছু বিষয় আছে। থিওরিটিক্যাল হলো যেমনি আমরা বললাম যে এই একটি এক্সাম্পল দিলাম না শুরু থেকে, প্রগতি ইন্স্যুরেন্সের। জি 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 স্যার। প্রগতি ইন্স্যুরেন্সের এই খবর যখন মার্কেটে আসলো, এখন এই কোম্পানির শেয়ার হয়তো কত ছিল, 51 টাকা এরকমের সামথিং ছিল, তো এটি হয়তো এখন কমে আসবে মার্কেটে। তার মানে এই তাদের তাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর যে মিস রিপ্রেজেন্টেশন বা তাদের যে দুর্নীতি, এই খবরটি যখন মার্কেটে চলে আসলো তখন এর ইম্প্যাক্ট হিসেবে শেয়ার প্রাইস মার্কেটে কমে যাবে। এটা হলো প্র্যাকটিক্যাল দিক। আর থিওরিটিক্যাল দিক কি? থিওরিটিক্যাল দিক হলো যে কোম্পানির প্রফিট যত বাড়বে, কোম্পানির প্রফিট যত বাড়বে তত কোম্পানির শেয়ার প্রাইস মার্কেটে বাড়বে, বিকজ ইনভেস্টররা দেখবে কোম্পানি ভালো পারফর্ম করছে এবং তারা তখন ওই কোম্পানির প্রতি বেশি অ্যাট্রাক্ট ফিল করবে, এই কোম্পানির শেয়ার কিনবে। এটা হলো থিওরিটিক্যাল দিক। এবং ওই প্রগতি ইন্স্যুরেন্স এই থিওরিটিক্যাল দিকটি এটিকে ধরে রাখার জন্য তারা এই মিস রিপ্রেজেন্টেশন করেছে, তারা বেশি প্রফিট শো করার জন্য তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রতি বছরই বেশি প্রফিট শো করছে এবং 2018-এও করেছে, বিগত মানে এটা আপওয়ার্ড ট্রেন্ড, মানে প্রতি বছরই বাড়ছে এরকম শো করেছে। এটা হলো থিওরিটিক্যাল দিক, যে প্রফিট বাড়লে কোম্পানির পারফরমেন্স বাড়ে, এই কারণে শেয়ার প্রাইস মার্কেটে বাড়ে। আর প্র্যাকটিক্যাল তো বললাম যে বিভিন্ন কারণে হয়, যে আপনি যদি কোনো একটা নিউজ জানেন যে কোনো কোম্পানি ফার্দার কোনো ইনভেস্টমেন্টে যাচ্ছে, এই ইনভেস্টমেন্টের মাধ্যমে কোম্পানির প্রফিট হবে, ক্ষেত্রে এটা শেয়ার প্রাইসের একটি ইম্প্যাক্ট পড়বে। কোম্পানির কোনো নেগেটিভ নিউজ যদি জানেন সেক্ষেত্রে এর ইম্প্যাক্ট পড়বে। তো প্র্যাকটিক্যাল তো অনেক অ্যাসপেক্ট আছে, আর কিছু আছে যেটা এগুলির সব থিওরির বাইরে, স্পেকুলেটররা যে ঘটনাগুলি ঘটায়, যে মানে ইচ্ছা করেই দাম বাড়ানো হয়, দাম কমানো হয়, এগুলি অনেক ঘটনাই ঘটে থাকে যেগুলি কোনো থিওরির মধ্যে পড়ে না। তো এটা এই জন্য স্পেসিফিক একটা দুইটা কারণ বলা যাবে না যে এই কারণেই শেয়ার প্রাইস বাড়ে। বাংলাদেশের স্যার মার্কেটে অনেক দেখা যাচ্ছে যে ইপিএস গ্রোথ, প্রফিট, ইয়ারলি প্রফিট গ্রোথ সবই ঠিক আছে, কিন্তু
যে একেবারেই খারাপ মানে মাইনাস ইপিএস সেই কোম্পানি হলটেড হয়ে যাচ্ছে সমানে, যেমন জেড গ্রুপের শেয়ার টানা 15 দিন ধরে হলটেড হচ্ছে, 32 টাকা শেয়ার 150 টাকা নিয়ে গেছে, কোনো নাই, কোনো কিছু নাই। স্যার এটা হলো প্রাইমারি আর সেকেন্ডারি শেয়ারের লায়াবিলিটির ভিতরে মানে দুইটা শেয়ার কেমন, মানে এটা একটু জানতে চাচ্ছিলাম, আমি ক্লিয়ার না ব্যাপারটা। আপনি তো এই পোর্টফোলিও কোর্স মনে হয় ভালো করে ক্লাস করেননি, এগুলি তো ওই না, কোর্সের Max. ডিসকাশন, তাই না? স্যার আমি জানি প্রাইমারি সেকেন্ডারি আমি জানি, তারপরে একটু ক্লিয়ার হতে চাচ্ছি। রবি ভাই আমি বুঝাই দিব না আপনাকে, স্যার পড়া স্যার সময় এখন আমার আমাদের হ্যাঁ। রিভিউটা করে নেই স্যার, কারণ শেয়ার রিভিউটা মার্কেট সম্পর্কে আমি রবি ভাইকে বুঝাই দেব, কথা স্যার কথা শরীফ সাহেব আপনি একটু ব্রিফ দিবেন, আর যেহেতু সেই কোশ্চেনটা করেছে আমি এক কথায় Financing একটু বলি, এর- সেটি হলো প্রাইমারি শেয়ার তো মূলত যারা ডিভিডেন্ড আর্ন করতে চায় তারা কিনে, আর যারা ক্যাপিটাল গেইন করতে চায় তারা সেকেন্ডারি শেয়ার প্রতিনিয়ত কিনে আবার বিক্রি করে আবার কিনে, এবং যারা হয়তো বেশি রিস্ক নিতে চায় না তারা প্রাইমারি শেয়ার কিনে রেখে দেয় এবং প্রতি বছর ডিভিডেন্ড পায়, তার অ্যাকাউন্টে পেয়ে যায়, এবং সে রেজিস্টার্ড থাকে এবং এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং এ অ্যাটেন্ড করে, সে ভোট দেয়, এই কাজগুলি সে করে থাকে। আর যারা সেকেন্ডারি শেয়ার, সে হয়তো রেজিস্টার্ড না, সে ওই শেয়ার কিনলো, কালকে বিক্রি করে দিল, আবার কিনলো, এর মাধ্যমে সে ক্যাপিটাল গেইন করে। তো এক কথায় বললে প্রাইমারি This is শেয়ার the funds flow, sir. ফর ডিভিডেন্ড গেইন এন্ড সেকেন্ডারি শেয়ার ফর ক্যাপিটাল গেইন। জি স্যার। আরো স্যার, শরীফ আমি সাহেবের বলছি সাথে স্যার, ডিটেইলস যদি কথা বলবেন ইয়ে আপনি। আমাদের রিভিউটা দিয়ে দেন স্যার ক্লাস চ্যাপ্টারে। তো আমরা ফার্স্ট চ্যাপ্টারে আসি। Total asset turnover. জি স্যার, জি স্যার। ফার্স্ট চ্যাপ্টারে আমরা কি কি পড়েছিলাম? বই তো সবার কাছে নাই মনে হয়, আছে কি? না স্যার, স্যার আপনি স্লাইড দিয়ে দেন, আমরা স্যার স্ক্রিনশট নিয়ে নেব না। তো সেটাই ভালো হয় স্যার, আপনি দেখাই দিলে আমরা স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, ফার্স্ট চ্যাপ্টারে আমরা শুরু করেছিলাম ডেফিনিশন দিয়ে। তো লিখেন আপনি বলতে পারেন, আমি ডেফিনিশন অফ screenshot কর্পোরেট নিয়ে- ফাইন্যান্স। শরীফ ভাই আপনাকে দেওয়া আছে তো? এখানে শো করছি। হোয়াট ইজ কর্পোরেট ফাইন্যান্স, এখান থেকে আমাদের জি। আমরা সিলেবাস শুরু করেছি। তার মানে ডেফিনিশন। জি স্যার। ডেফিনেশনটা কোনটা স্যার? ডেফিনিশন তো খুঁজে পাবেন নাকি ওটা আমার বের করে দিতে হবে? জি, এটা তো ইজিলি পাওয়া যাবে। স্যার এটা পাবো স্যার। আচ্ছা ফাইন। পাবো এগুলো স্যার। পাবো। তার মানে এই যে এখন যেটা দেখাচ্ছি, থ্রি ইম্পর্টেন্ট কোশ্চেন আর ডিসিশনস অফ কর্পোরেট ফাইন্যান্স। একটি হলো ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল স্ট্রাকচার, স্যার, আর একটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল। ক্যাপিটাল। এটা পড়েছিলাম আমরা। তারপরে এজেন্সি কস্ট, এজেন্সি প্রবলেম। জি জি, কর্পোরেশন নিয়ে আমরা অনেক আলাপ করেছি। এখান থেকে জাস্ট হোয়াট ইজ কর্পোরেশন ডেফিনিশনটা শিখবেন। ডেফিনেশন অফ কর্পোরেশন। জি, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। কর্পোরেশন থেকে এতটুকু করবেন, ডেফিনিশন, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ কর্পোরেশন। ঠিক আছে। তারপরে আমরা কোনটা পড়েছিলাম? গোল অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। Goal of financial management or
কর্পোরেট ফাইন্যান্স যেভাবেই বলি। এখানে এই যে বোল্ড করা, এটা এক কথায় এটা শিখবেন। The goal of financial management is to maximize the current value per share of the existing stock. এটা আনসার যাতে এক কথায় এতটুকু অন্তত বলতে পারেন গোলটা কি। to maximize the current value. জি। আচ্ছা, ডেফিনিশনটা এখানে যেহেতু সামনে চলে আসলো আমি দেখিয়ে দিই, এখান থেকে পড়বেন। Current value. ডেফিনিশনটা এই যে এখান থেকে পড়বেন, দেখছেন জি স্যার, জি স্যার, যে বোল্ড করে দিলাম, জি স্যার। এখানে ডেফিনিশনটা আছে দেখেন। এই কর্পোরেট ডেফিনিশনটাই ফাইন্যান্স অ্যাজ দ্য স্টাডি অফ, জি স্যার, জি, এটা সামনে আসলো এই জন্য বলে দিলাম। জি স্যার, যেটা সামনে আসে দিয়ে দিন। জেনারেল, এরপরে এজেন্সি প্রবলেম। এজেন্সি প্রবলেম বলতে কি বোঝায় বা ডেফিনিশন? ডেফিনেশন, জি স্যার। জি, এটা ফার্স্ট প্যারার মধ্যেই আছে, এখানে ফার্স্ট প্যারার মধ্যেই এজেন্সি প্রবলেম আছে। তাহলে লাস্টের দিকে সংজ্ঞাটা আছে স্যার। রিলেশনশিপ। তারপরে হাউ টু ওভারকাম, কিভাবে এজেন্সি প্রবলেমকে সলভ করা যায়, সেক্ষেত্রে কয়েকটি পয়েন্ট আছে। একটি হলো ম্যানেজারিয়াল কম্পেনসেশন, দেন কন্ট্রোল অফ দ্য ফার্ম। এই দুইটা পয়েন্ট কন্ট্রোল অফ দ্য ফার্মের মধ্যে, একটি হলো পজিটিভ আর একটি হলো নেগেটিভ। আচ্ছা, আরেকটি হলো এজেন্সি কস্ট। হোয়াট ইজ এজেন্সি কস্ট? এই হলো মোটামুটি আমাদের ফার্স্ট চ্যাপ্টার, এতটুকু পড়েছি এবং সবগুলি আপনারা শর্টলি শিখবেন, ডেফিনিশন আকারে এক লাইনে যাতে বলতে পারেন এরকম। এরপরে এখানে সেকেন্ড চ্যাপ্টারে আসি আমরা। সেকেন্ড চ্যাপ্টারে আমরা জাস্ট আলাপ করেছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? এর মধ্যে দেয়ার আর 4 স্টেটমেন্টস: ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এন্ড স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি। এই 4টি স্টেটমেন্টের ডেফিনিশন শিখবেন। জি স্যার, কোনটা কোনটা স্যার? ব্যালেন্স শিট কাকে বলে, জি স্যার। ইনকাম স্টেটমেন্ট কাকে বলে, তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এন্ড স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি। এই 4টি স্টেটমেন্টের ডেফিনিশন শিখবেন। জি স্যার। দেন ব্যালেন্স শিটের মধ্যে অ্যাসেট, লায়াবিলিটি, স্টক হোল্ডার্স ইকুইটি, মানে কম্পোনেন্টস অফ ব্যালেন্স শিট, এগুলি কোনটাকে কি বলে, অ্যাসেট কাকে বলে, লায়াবিলিটি কাকে বলে, স্টক হোল্ডার্স ইকুইটি কাকে বলে, এগুলি আগেই জানা আপনাদের, জাস্ট এগুলি যাতে বলতে পারেন এগুলি শিখবেন। এখানে আমরা এতটুকুই শিখেছি। আর একটি ডেফিনিশন শিখবেন, লিকুইডিটি কাকে বলে। দেখতে পাচ্ছেন এখানে লিকুইডিটি এখানে আছে। সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে ডেট ভার্সেস ইকুইটি, এগুলি আগেও আপনারা জানেন, ডেট কাকে বলে, ইকুইটি কাকে বলে, শুধু ডেফিনিশন শিখবেন। তো সেকেন্ড চ্যাপ্টারে এতটুকু পড়লেই চলবে। এরপরে থার্ড চ্যাপ্টারে আসি আমরা। থার্ড চ্যাপ্টারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। স্যার এগুলো হ্যাঁ বলুন স্যার। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের মধ্যে তো যা যা বললাম আজকে, এবার ওকে। আর একটি ম্যাথ করেছিলাম আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে বোধহয়, ওই যে শর্ট ওনার সিকিউরিটি বের করছিলাম। হ্যাঁ হ্যাঁ,
এই আর কি। $1300। তো এই হলো আমাদের টোটাল সিলেবাস। তো থার্ড চ্যাপ্টারে মোটামুটি একটু বেশি, আর বাকিগুলি তো শর্ট। এখন বলেন কোনো সমস্যা আছে কিনা? আর এগুলাই পড়াশোনা করে আমরা ডেফিনেশন এবং ম্যাথ দেখলাম, কিছু জি, জি। ম্যাথ আমরা এগুলো বুঝবো স্যার। সবগুলি তো ডেফিনিশন টাইপেরই, মুখে মুখে যাতে বলতে পারেন, জি, জি। এই জন্য এগুলি একটু ভালো করে পড়বেন। স্যার এই ক্লাসগুলো স্যার সামনাসামনি করতে পারলে অনেক ভালো হতো স্যার। আমরা ব্যাংক আছে, আমাদের রিলেটেড সব প্র্যাকটিক্যাল কাজে লাগে স্যার এগুলো সব সময়। ইনভেস্টমেন্টের রেশিওগুলো অ্যানালাইজ করতে হয় জি স্যার। জি, জি। আইআরজি ইনভেস্টমেন্ট। স্যার অনেক মিস করলাম আর কি বিষয়গুলো আর কি। না, সামনাসামনি আমরা তো চাচ্ছি যতটা সম্ভব আলাপ করার। না, আমরা আমরা- শিখছি কিন্তু আপনি যখন ফিজিক্যালি তখন আরো মানে বিষয়টা আরো ক্যাচ করতে হবে। হ্যাঁ, সেটা তো আলাদা একটা জি। ফ্লেভার থাকেই, সেটা তো ব্যাপার আছে। থাকে স্যার। হ্যাঁ, ব্যাপার থাকে। স্যার পারিপার্শ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়, এটা ওইটা স্যার সুবিধা স্যার। এক্সাম্পল তো আলাদা আলাদা ফ্লেভার থাকে, কোশ্চেন বেশি থাকে, কোশ্চেন বেশি থাকলে আবার অনেক বিভিন্ন জানা টাইপের যায়। ডিসকাশনও হয়। জি স্যার, জি। ওইটাই। আর জি। নরমালি তো স্যার এখানে সব বিষয়ে আলোচনা করা যায় না, এটাই মেন। পুরো রেজাল্ট কর্পোরেট আগামী কালকে দিবে? রেজাল্ট তো আমরা সবাই টিচাররা সাবমিট করে দিয়েছি। আচ্ছা। এখন বাকিটা হয়তো সবগুলি আজকে অ্যাকোমোডেট থেকে করে পাবলিশ স্পেশাল করবে। ক্লাস, স্পেশাল পরীক্ষা হচ্ছে আজ অনেকগুলো। স্পেশাল, হ্যাঁ স্পেশাল তো হয়ে গেছে। কয়েকটা সাবজেক্টে হয়ে গেছে, আজকে হয়েছে স্যার। তাহলে আমাদের এই হলো স্যার, টোটাল আমাদের কি সিলেবাস ফর মিড টার্ম। আচ্ছা স্যার, আমাদের জন্য কি অ্যাসাইনমেন্ট থাকবে স্যার? অ্যাসাইনমেন্ট থাকবে মিডটার্ম একটি, পরে 15 মার্কস ভাইভা আর 15 মার্কস অ্যাসাইনমেন্ট। স্যার অ্যাসাইনমেন্টটা আমরা অ্যাসাইনমেন্টটা এই আমি ওই exam যে এ- গ্রুপে আবার ওইভাবে টপিক দিয়ে দেই এবং সাথে কিছু গাইডলাইন কিভাবে কি করতে হবে। স্যার মিডটার্ম পরে দেই স্যার আমরা। স্যার দুদিন একটু 3 বেশি দিন পরে প্রেসার স্যার আছে। এই ভাইবার। সেটি আপনি হয়তো আগে মিডটার্ম পরে পরে। স্যার ফার্স্ট যে ক্লাস থাকে স্যার ওই ক্লাসে দিয়ে দিবেন। স্যার এখন সবগুলো একসাথে অ্যাসাইনমেন্ট করতে গেলে আমরা পড়ার সুযোগটা পাই না স্যার। আচ্ছা, তাহলে পড়াশোনার কাজটা একটু বেশি ফোকাস করেন। জি স্যার। অ্যাসাইনমেন্টটা আমি গ্রুপেই দিব, এখন দিলেও আপনি হয়তো সাবমিশন পরে জি করবেন স্যার, বা একটা আমরা আলাদা এটা- ডেট দিব। জি স্যার। জি স্যার, এটা হইলে ভালো হইছে। জি জি, ইনশাআল্লাহ। তো আমি গ্রুপে একটা টপিক দিয়ে দিব, তো সবাই কিভাবে স্যার। করতে হবে একটা গাইডলাইনও দিব। জি স্যার। জি স্যার। আজকে মনে হয় আমাদের পার্টিসিপেন্টস বেশ ম্যাক্সিমামই আছে নাকি? 11 জনকে দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার, 11 জন। যদিও সবার ভিডিও